নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প লাল বেনারসি শাড়িটা। প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো গল্প লাল বেনারসি শাড়িটা। প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। সুনীল চরণের পুরনো বাড়িটা একটি দুর্গম স্থানে, গ্রাম থেকে একটু দূরে নির্জন এলাকায় অবস্থিত। বাড়িটা অনেক পুরনো এবং ধীরে ধীরে ভেঙে পড়ছে। দেওয়ালগুলোতে শ্যাওলা জমে গেছে আর কাঠের দরজা জানালাগুলো বিক্ষত এবং শিকল দিয়ে আটকানো। বাড়ির চারপাশে বড় বড় গাছপালা এবং জঙ্গলে ঘেরা, যার ফলে দিনের বেলাতেও বাড়ির ভেতরে অন্ধকার আর শুনশান পরিবেশ বিরাজ করে। বাড়ির সামনে একটা বড় উঠোন, যেখানে গাছের ঝোপঝাড় আর জঙ্গল বেড়ে উঠেছে। উঠোনে একটা পুরনো কুয়ো আছে, যার পাথরের গায়ে শ্যাওলা আর লতা গুল্ম জমে গেছে। কুয়োটা যেন বহুদিন ধরে ব্যবহৃত হয়নি। তার পানির স্রোত মরা এবং কালো। বাড়ির ভেতরে প্রবেশ করলেই একটা বড় হল ঘর আছে, যেখানে মাটিতে পুরনো কাঠের আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আসবাবপত্রগুলোর ওপরে ধুলোর স্তর জমে গেছে। ঘরের কোণে কোণে মাকড়সার জাল ওড়ে। দেওয়ালের ছবি এবং আয়নাগুলো মলিন হয়ে গেছে, যেন অনেক বছর কেউ এগুলো স্পর্শ করেনি। ঘরের একপাশে একটি পুরনো পিয়ানো রাখা, যার বেশিরভাগ চাবি ভাঙা এবং কিছু চাবি চাপলে সুর বেরোয় না। পিয়ানোর ওপরে কিছু বইপত্র আর কাগজপত্র এলোমেলো ভাবে পড়ে। ঘরের মাঝখানে একটি বড় টেবিল, যার ওপরে একটি পুরনো প্রদীপ রাখা। প্রদীপটা মলিন এবং তেল শুকিয়ে গেছে। বাড়ির পেছনে একটি সিঁড়ি নিচের দিকে নামতে থাকে, যা দেখে মনে হয় অনেক পুরনো এবং ভাঙাচোরা। সিঁড়ির নিচে একটি ছোট্ট ঘর আছে, যেখানে একটা পুরনো তোশক আর কিছু ভাঙা আসবাবপত্র। ঘরের কোনায় একটা ছোট্ট জানালা, যেখানে বাইরে থেকে হালকা আলো প্রবেশ করে। জানালার বাইরে বড় বড় গাছের ছায়া পড়ে এবং হাওয়া বয়ে যাওয়ার সময় গাছের পাতাগুলোর শাঁসা শব্দ শোনা যায়। এই বাড়িতে রাতের বেলা অনেক আওয়াজ শোনা যায়। কেউ বলে সুনীল চরণের পরিবারের আত্মার বিচরণ হচ্ছে। রাতের বেলা ঘরের ভেতর থেকে অদ্ভুত হাসি, কান্না আর ফিসফিস আওয়াজ। কেউ কেউ বলে কুয়ো থেকে মাঝে মাঝে জল ছিটকানোর শব্দ পর্যন্ত আসে, যদিও সেখানে কোনো প্রাণের সারা শব্দ নেই। এমনকি কিছু কিছু মানুষ বলেছে যে তারা বাড়ির জানালা বা দরজা থেকে অদ্ভুত ছায়ামূর্তিও দেখতে পেয়েছে, যারা হঠাৎই মিলিয়ে যায়। অনিরুদ্ধর কথা শুনে সাথী হেসে ওঠে। অনিরুদ্ধ আর সাথী নতুন বিবাহিত দম্পতি। তারা সুনীল চরণের পুরনো বাড়িতে বেড়াতে এসেছে। বিয়ে হয়েছে সবে মাত্র কয়েকটা দিন। সুনীল চরণ অনিরুদ্ধ ঠাকুরদা সম্পর্কে। বর্তমানে সুনীল চরণ অনিরুদ্ধর সঙ্গেই কলকাতা নিবাসী। শরীরের দিক থেকে পেরে ওঠেন না, বয়সের ভারে ঝুঁকে গিয়েছেন বলে অনিরুদ্ধই আগের বছর এসে ঠাকুরদাকে সঙ্গে করে নিয়ে গিয়েছে। আর এই একটি বছরের মধ্যেই বাড়িটার জরাজীর্ণ অবস্থা। ওরা দুইজনেই পুরনো বাড়ি ভ্রমণ করবে বলে যখন বায়না ধরল সাথী, তখন অনিরুদ্ধর মা
বললেন, তোর ঠাকুরদার পুরনো বাড়িতে যা না বাবা, ওখানে নিয়ে যান না, আপনারও ভালো লাগবে। সুনীল চরণ ফোকলা দাঁতে হেসে উঠেছিল। নতুন নাত বউয়ের দিকে তাকিয়ে বলেছিল, কে যাবে? ভয় পাবে না তো? কাজে কিন্তু তোমার ঠাকুমা এখনো ঘুরে বেড়ায়। ঠাকুরদা, কি যে বলো, এখনকার দিনে ওইসবে কেউ আবার বিশ্বাস করে নাকি? না, তুমি নতুন বউ, তোমার গায়েও তো আমি তোমার ঠাকুমার গন্ধ পাই কি না। কি হচ্ছে? ওই দেখো, তোমাকে নিয়ে কিছু বললে আমার নাতির গায়ে একেবারে পোঁচকা পড়ে। বাবা মা, গরম জলটা হলো মা? হ্যাঁ বাবা, হয়েছে। আপনি স্নানটা সেরে নিন। আয় অনি, যা না, অফিসে কটা দিন ছুটি করে বৌমাকে নিয়ে পুরনো বাড়ি থেকে ঘুরে আয়। 1 বছর তো হলো এসেছিস, ওই বাড়িটাও তো তোরই সম্পত্তি রে। তুই না দেখ না দেখ, ভবিষ্যতে তোর প্রজন্ম তো ওইখানে থাকতেও পারে। চলো না গো, এত করে যখন সবাই বলছে, আমারও খুব দেখার ইচ্ছে। কোনোদিন গ্রাম ঘুরিনি। ঘোরনি তো? তাই ঘুরলে আর দ্বিতীয় দিনে যেতে ইচ্ছে করবে না কেন? ওখানে কি আছে? কি আছে কি নেই বলো? এই যে তুমি স্নান করছো জলে, তোমাকে কল চাপতে হচ্ছে না, ওখানে গিয়ে পুকুরে করতে হবে। এই যে অ্যাকোয়াগার্ডের জল ছাড়া তুমি খেতে পারো না, ওখানে টিউবওয়েলের চাপা কলের জল খেতে হবে। সহ্য হবে? আর অক্সিজেন, যেটা এখানে পাই না। ওহ, কথাই পেরে উঠবো না আমি। অনিরুদ্ধ রাগ করে তার স্ত্রী সাথীর ওপরে এবং অফিসে বেরিয়ে যায়। ঠাকুরদার দিকে তাকিয়ে কাচুমাচু মুখ করে সাথী বলে, ঠাকুরদা চলুন না নিয়ে, আমিও ঘুরবো। ঠিক আছে, ছুটিটা ওকে করতে বলো দেখি, আমি বন্দোবস্ত করছি। ঠাকুরদা ফোন করেছিলেন রমাকান্ত দেবকে, যিনি এই গ্রামেই থাকেন এবং এই বাড়িটা মাঝে মধ্যে দেখাশোনা করে যান। ফোন করে জানতে পারলেন রমাকান্তর শরীর খুব খারাপ। তার ছোট ছেলে উপেশকে বলা হয়েছে, সে কোনো কাজকর্ম করে না, 100টা টাকা হাতে ধরিয়ে দিলে সে সব কিছুই করতে রাজি, তবুও গ্রামের বাইরে গিয়ে কাজ করতে সে রাজি নয়। বাড়ির সামনে দাঁড়িয়েই পুরনো ভৌতিক পরিবেশের গন্ধে মনটা আনচান করে ওঠে সাথীর। ঠাকুরদার দিকে তাকিয়ে বলে, ঠাকুরদা থ্যাংক ইউ সো মাচ এখানে আমাকে আনার জন্য। আমি কি পাবো? আপনার আবার কি লাগবে? ও বাবা, আমি বলেছি না তোমার গায়ে আমার বউয়ের গন্ধ পাই। তুমি আবার শুরু করলে। সুনীল চরণ মাঝে মধ্যেই এই কথাটা বলে, ঠাট্টার ছলে বললেও কথাটা শুনতে একদম ভালো লাগে না অনিরুদ্ধর। সে আগলে রাখে তার স্ত্রীকে। তার বারবার সন্দেহ হয় ফাঁক পেলেই ঠাকুরদা ঠিক তার স্ত্রীর ওপরে কোনো রকম হাঙ্গামা করতে পারে। বয়স যদিও 75 থেকে 80-র কোঠায়, তবুও মানুষকে দিয়ে ভরসা আছে নাকি? মা বাড়িতে একা, বাবা মারা গেছে বছর 5 হলো। মাই বা কেন ঠাকুরদার থেকে নিজেকে সরিয়ে সরিয়ে রাখে? যদিও এমন বাজে একটা চিন্তাধারা ছোটবেলায় কিন্তু অনিরুদ্ধর মাথায় আসেনি। যবে থেকে পেপারে পড়েছে বাড়ির বউয়ের সঙ্গে শ্বশুরের সম্পর্ক, তবে থেকেই মনের মধ্যে একটা খচখচানি ভাব ওর শুরু হয়েছে। অনি, তুমি সবসময় তোমার ঠাকুরদাকে এইভাবে অপমান কেন করো বলো তো? কথাটা না পেরে আজকে বলেই বসে সাথী। কেন, তোমার ফোসকা পড়ছে? ফোসকা না, বয়োজ্যেষ্ঠ মানুষ, কদিন পরই মারা যাবে। এখানে ওনার স্ত্রীর স্মৃতি আছে বলেই সে না আমাকে উনি খেপায়। অনিরুদ্ধ চুপ হয়ে যায়। আর সম্পর্কে তো আমি ওনার নাত বউ হই, আমায় তো বলতেই পারে। কথা ঘুরিয়ে নিয়ে অনিরুদ্ধ বলে, সাথী এই বাড়িটা কিন্তু অনেক পুরনো। হ্যাঁ জানি তো, ভূতের গল্প শুনবো বলেই তো এসেছি। ভূতের গল্প নয়, আমার ঠাকুরদার প্রেমের গল্প। বাহ, ঠাম্মিকে যে কত ভালোবাসতো জানো, ঘরে ঘরে বসে এরা চিঠি দেওয়া নেওয়া করতো। তাই? তুমি সেই রোমান্টিকতা কবে শিখবে বলো তো? তোমার জন্য কি এবার আমার কবিতা লিখতে হবে নাকি? সেও তো পারো না। বাড়ির ভেতর ঢুকে আশ্চর্য হয়ে সাথী বলে, এত বড় এত সুন্দর বাড়ি? তুমি তো বলনি তোমার ঠাকুরদার একটা এত সুন্দর বাড়ি আছে। এটা আমাদের পরিবারের গর্ব।
এই বাড়িটা সম্পূর্ণ ঠাকুরদা নিজের হাতে তৈরি করেছিলেন। তাহলে এবার আমাকে পুরো বাড়িটা ঘুরে দেখাও। ঠিক আছে, তবে একটা শর্ত। কি শর্ত? আমি কিন্তু উল্টোপাল্টা কোনো শর্ত এখন বহাল করতে পারবো না। হ্যাঁ, একই সবার ঘরে ঠিক হয়নি, হয়তো আজকে রাতটা তিনজনই একসঙ্গে থাকতে হবে। তার উপরে তুমি আমাকে এত ভয় পাও। পাবো না? আগে শুনি শর্তটা কি। পুরো বাড়ি দেখানোর পরে তোমার হাতের স্পেশাল 1 কাপ চা বানিয়ে খাওয়াতে হবে। 100 বার 100 বার। তুমি তো জানো আমি সব থেকে ভালো চা বানাই। সমস্ত রকম মশলা দিয়ে। একটু পরে তুমি খেয়ে দিয়ে বলবে ওতে পেঁয়াজ রসুন যোগ করলেই পারতে। হেসে ওঠে দুইজনে মিলেই। গোটা বাড়িটা ঘুরে বেশ খুশি হয়েছে কিন্তু সাথী। কথায় কথায় ছুটতে ছুটতে হাতটা গিয়ে ধরছে অনিরুদ্ধর। অনিরুদ্ধ বলছে, বারবার হাত ধরছো কেন? কি হয়েছে? না, আমি এক্সাইটেড। উফ, শহরেও এমন কত হন্টেড বাড়ি আছে, কিন্তু কোনোদিন তো ঘুরতে যেতে পারিনি। এখন দেখো তোমার সঙ্গে বিয়ে হওয়ার পরে তোমারই আছে। আগে জানলে কি করতে? আগে জানলে আরো 1 বছর আগে বিয়ে করতাম। হঠাৎ পেছন থেকে ঠাকুরদার ডাক। এ কি, তোরা এই ঘরে কি করছিস? ঠাকুরদা, এই ঘরটা আপনার? হ্যাঁ, তবে এই ঘরে সবার ঢোকা উচিত না। এই ঘরটা নিতান্তই আমার আর শ্যামলীর ছিল। আমরা এই ঘরে সচরাচর নিজেদের সুখের মুহূর্তগুলো কাটিয়েছি। ছেলেপিলে হওয়ার পরে এই ঘরে আমরা খুব কমই আসতাম। কেন? তোমাদের মতো তো আর মেলামেশার সময়টা আমাদের অত সুন্দর তখন ছিল না। হ্যাঁ, যতবার ডেকে নিয়ে যেত ততবারই একটা করে বিয়াতো ঠাকুমা। তুমি চুপ করো, ধমক দিলেন তার নাতিকে। আমাদের প্রেম কত মধুর ছিল সেই সম্পর্কে তোমার কোনো রকম আইডিয়া আছে? হ্যাঁ, হাতে হাত ধরলেই আমাদের শিহরণ জাগতো, ভাবতে গেলেই। চুমু তো দূরের কথা। আর এখন তো থাক থাক, তুমি আর লেকচার মেরো না, খুব খিদে পেয়েছে। সাথী লক্ষ্য করে অনি আবার খারাপ ব্যবহার করছে ও ঠাকুরদার সাথে। তুমি কেন এমন রুক্ষ আচরণ করো লোকটার সাথে? বলো তো, উনি কত খারাপ ভাবে? খারাপ না সে আনা। ঠিক এই ঘরে এসছি, গন্ধ শুকতে শুকতে চলে এসেছে। হ্যাঁ, কেন এই ঘরে খাটে কি আছে? কি আছে এখানে? হ্যাঁ হ্যাঁ। ঘরের ভেতরটা ভালো করে দেখে সাথী। সাদা রঙের পর্দাগুলো ঘর বন্ধ থাকা সত্ত্বেও ধুলো জমে গিয়েছে। একটা বিরাট বড় কাঠের আলমারি রয়েছে। আরে, এই আলমারিটা কত পুরনো! এখানে কি আছে? এখানে আছে বোধহয় ঠাকুমার পুরনো কোনো স্মৃতি। আর কি? ঠাকুরদার লুকিয়ে রাখা পুরনো চিঠিপত্র। সত্যি সত্যি চিঠি লিখতো? আরে হ্যাঁ, জানো তখনকার সময় সেরকম ভাবে লজেন্স বা চকলেট জিনিসটা আবিষ্কার হয়নি। এক ধরনের লেমন জুস না কি বেশ পাওয়া যেত। ওই আমার ঠাকুরদা লুকিয়ে লুকিয়ে এনে ঠাকুমাকে খাওয়াতো। ঠাকুমার শাড়ির আঁচল ছিল গুপ্তধনের জায়গা। যাবতীয় কিছু সেখানে লুকোনো থাকতো। আচার, আমসত্ত্ব, নাড়ু, গুড়ের মিষ্টি। কিরকম? হ্যাঁ, খুব খেতে ভালোবাসতেন তো। তার উপরে এই পরিবার প্রায় 60-70 জনের পরিবার ছিল। আমার বাবা, কাকা, জ্যাঠা, ঠাকুরদা, ঠাকুমা মিলে মিশে অনেক অনেক শরিকি যাকে বলে। এখন তো সব ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে, এই বাড়িতে কেউ আসে না। বিক্রিও করতে চেয়েছিল। শেষ পর্যন্ত আমার বাবাই 55 লাখ টাকা দিয়ে গোটা বাড়িটাকে কিনে আমার নামে করে দিয়েছে। তারপরই তো বাবা অসুস্থ হয়ে পড়লো, হয়তো ভৌতিক বাড়ির কথা ভেবেই। ঠাট, এমন কথা বলে আমার সুন্দর মনটাকে নষ্ট করে দিও না তো। কেন, তোমার আবার কি হলো? আমার কত ভালো লাগছে, গায়ে কেমন কাঁটা দিচ্ছে। আচ্ছা, আমি আলমারিটা খুলে দেখবো? না না, কি দরকার খোলার? কোনো দরকার নেই। সাথী বাচ্চাদের মতো বায়না করছিল, কিন্তু অনিরুদ্ধর কাছে জোর একটা ধমক খেয়ে সে ঘর থেকে বেরিয়ে যায়। এদিকে উপেশ ঘর দোর পরিষ্কার করে রেখেছে। বিনিময়ে নগদ 500 টাকার নোট যখন ঠাকুরদার হাত থেকে যখন পেল, তখন তার আর খুশি ধরে না। কি দরকার ছিল 500 টাকা দেওয়ার? 100 টাকায় কাজ হয়? চলো, ঘর দোর পরিষ্কার করে দিয়েছে। ওপরের 3টে ঘর পরিষ্কার করে দিয়েছে সুন্দরভাবে। একটা ঘরে থাকবে ওরা স্বামী স্ত্রী, আর একটা ঘরে সুনীল চরণ নিজে। আর একটা ঘর ফাঁকা করা হয়েছে এই রান্না বান্না আনাজপাতির জন্য।
লতার মা এসে দুবেলা রান্না করে দিয়ে যাবে, এমনই কথা আছে। থাকবে ওরা দিন কয়েক, তারপরই ফিরে যাবে। খুব একটা বেশি দিনের ছুটি অনিরুদ্ধ পায়নি। তোমার ঠাকুমা বুঝলে বৌমা, শাড়ি পরতে খুব ভালোবাসত। সেই বছর বিয়ের বর্ষ যখন পূর্ণ হলো, এখনকার মতো তখন তো আর ঢাক ঢোল পিটিয়ে বিবাহবার্ষিকী পালন করা হতো না। তবে আমি যেহেতু শহরে কাজকর্ম করতাম, ব্যবসা বাণিজ্য ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল দিল্লি, বোম্বাই সব জায়গায়, সেহেতু আমি বড় বড় মানুষের সঙ্গে ওঠা বসা করে কিছু কিছু শিখেছিলাম। এনে দিয়েছিলাম একটা সুন্দর টকটকে লাল বেনারসি তোমার ঠাকুমা শাশুড়িকে। সে ওই শাড়িটা পরতে খুব ভালোবাসতো। যখনই তার আমার কাছে আসার মন হতো, তখনই ওই শাড়িটা পরে, হাউ রোমান্টিক না? তোমার রোমান্টিক মনে হলো? তা নয়তো কি, ওই শাড়িটা আছে ঠাকুরদা? বোধহয় আছে, আলমারিটা খুললে মনে হয় শাড়িটা পাওয়া যাবে। রাতে খাওয়া দাওয়ার পর বিছানায় পিঠ এলিয়ে দিয়ে সাথী বলে, আজকে দিনটা খুব সুন্দর, তোমার ঠাকুরদার বাড়ি আমার খুব পছন্দ হয়েছে। আমারও। জানো, আমি না তোমার ঠাকুরদার গল্পগুলো শুনতে চাই। গল্প? কিসের গল্প? তুমি যে আমাকে বললে মজার মজার গল্প শোনাবে। তবে একটা শর্ত আছে। আবার? আমার কিসের শর্ত? গল্প শোনার পরে আমাকে কিন্তু দিতে হবে। না, আমি পারবো না, তুমি তুমি খুব বদমাস বলে সাথী পেছন ফিরে শুয়ে পড়ে। অনিরুদ্ধ ওকে জড়িয়ে ধরে বলে, কি যে এত ভয় পাও? হ্যাঁ, নতুন বউ তুমি, কোনো উষ্ণতা নেই তোমার মধ্যে। জানো তো, দুষ্টু কোথাকার। বললেও নাকে লজ্জা। মেয়েরা না বললেও সেই শব্দে মাঝে মাঝে হ্যাঁটাকে ধরে নিতে হয়, নাহলে পরে পস্তাতে হয়। অনিরুদ্ধ বোধহয় পস্তানোর জন্যই নাটাকে আর হ্যাঁ ধরেনি। তার উপরে শরীরটাও ছিল খুব ক্লান্ত, সে শুয়ে পড়ে চুপচাপ। গভীর রাতে সুনীল চরণ পালের বিশাল পুরনো বাড়ির সামনের দিকে ফিস ফিস হাওয়া বইতে শুরু করে। এই বাড়ির প্রত্যেকটা ইট যেন আজকে সতেজ হয়ে উঠেছে। সবচেয়ে বড় কথা, পুরনো কাঠের সেই প্রাচীন আলমারিটা। রাত্রে ঘুম ভেঙে যায় সুনীল চরণের। আলমারির ভেতরে সে জানত তার স্ত্রী শ্যামলীর সেই লাল বেনারসি শাড়িটা রয়েছে। জীবনের শেষ দিনও ওই শাড়িটাই সে পরেছিল। সেই দিন রাতটা ছিল পূর্ণিমার। গ্রামের মানুষজন শ্যামলীর কান্নার শব্দও নাকি শুনতে পেয়েছিল। সকালে পাওয়া গিয়েছিল তার ঝুলন্ত দেহটা। কারও জানা ছিল না শ্যামলী কেন এমন করল। সুনীল চরণ সেই ঘটনার পর থেকেই একা। আজ কতগুলো বছর পরে নাতির সঙ্গে একসাথে এই বাড়িতে। গত বছর নাতির সঙ্গে শহরে গেলেও এই বাড়িটার বাহুডোর থেকে যেন সহস্র শতাব্দী দূরেই থাকতো সুনীল চরণ। প্রত্যেক দিন রাত্রেবেলা স্ত্রীর কান্না বিচলিত করত, কিন্তু শুনতে শুনতে সবটাই কেমন যেন অভ্যেসে দাঁড়িয়ে গিয়েছিল। পুরনো আলমারিটার সামনে দাঁড়িয়ে রয়েছে সে। আলমারির ভেতরে রয়েছে লাল সেই শাড়িটা। শাড়িতে এখনো রক্তের দাগ লেগে। শাড়িটা হাতে নিয়ে টপ টপ করে চোখ থেকে জল ফেলে সুনীল চরণ। এ কি ঠাকুরদা, তুমি? হাত থেকে শাড়িটা পড়ে যায় সুনীল চরণের। ঘরে টিমটিমে আলো জ্বলছে। গভীর রাতে অনিরুদ্ধ বোধহয় বাইরে উঠেছিল। ঠাকুরদার শরীর ঠিক আছে কিনা দেখাটা ওর নৈতিক কর্তব্য। তাই বাইরে গিয়ে ফেরার পথে ঠাকুরদার ঘর হয়েই নিজের ঘরে যাবার কথা। আচমকা সে দেখে ঠাকুরদা ঘরে নেই, দোতলার কোনো ঘরেই নেই। শেষ অবধি নিচে এসে একদম ভেতরের ঘরটায় ঠাকুরদাকে পেয়ে নিজের ভেতরের উত্তেজনাটাকে চেপে রাখতে পারে না অনিরুদ্ধ। ঠাকুরদা বিচলিত হয়ে বলেন, তুমি তুমি এত রাতে এখানে? সেই প্রশ্নটা আমার করা উচিত। তুমি এখন এখানে কি করছো? যাও ঘরে যাও। তোমার না ডায়াবেটিস আছে, ঘুমের দরকার। যাও,
ডায়াবেটিস বলেই তো রাতে ঠিকঠাক ঘুম হয় না। কতবার বাথরুমে, সে না হয় বুঝলাম, তা বাথরুম তো তোমার বেডরুমের সঙ্গেই রয়েছে। চলো ঘরে চলো। হে কি, এটা কি? থাক থাক, ওরা তোমার আর কুড়িয়ে কাজ নেই। তোমার ঠাকুমার সেই লাল বেনারসিটা, তার সেই বেনারসি নিয়ে পড়ে আছে, সেই ছোট্টবেলা থেকে শুনছি। জীবনে কি একটাই দামি উপহার তুমি ঠাকুমাকে দিয়েছিলে, যেটা আগলে পড়ে রয়েছ? আর ঠাকুমাও বলিহারি, এই শাড়িটা পরেই মরেছে। তা যখন মরলো এই শাড়িটা ঠাকুমার গলায় করে জড়িয়ে তাকে পুড়িয়ে দিতে পারলে না? কি বলছো? চিৎকার করবে না একদম, ঠিক আছে? তোমার বয়স হয়েছে, তোমার এই চিৎকারে আমি আর এখন ভয় পাই না। মুখটা কালো হয়ে যায় সুনীল চরণের। আদরের নাতির কাছ থেকে এমন কথা উনি আশা করেননি। শাড়িটা নিচেই পড়ে ঘরে চলে যায় মাথা নিচু করে সুনীল চরণ। অনিরুদ্ধ দরজায় শেকল তুলতে গিয়ে কি মনে করে শাড়িটা একবার হাতে নেয়। ঘরের টিমটিমে আলোতেও শাড়িটা বেশ উজ্জ্বল। লাল টকটকে বেনারসিতে অসংখ্য জরির কাজ, সূক্ষ্ম সূক্ষ্ম পাথর বসানো। পাড়ের কাছে লেখা রয়েছে বিয়ের মন্ত্র, যেগুলো এখনকার দিনে থাকে, সেগুলো তৎকালীন সময়েও ছিল। ভাবতে গিয়েই কানের কাছে সেই উলুধ্বনি আর শঙ্খধ্বনির শব্দটা কেমন যেন বেজে ওঠে অনিরুদ্ধর। চকিতে আবার বাস্তবে ফিরে এসে শাড়িটাকে বগল দাবা করেই দরজার শেকল তুলে সে ঘরের দিকে চলে যায়। তার মনে হচ্ছে সকালবেলা উঠে ঠাকুরদার কাছে ক্ষমা চেয়ে নেবে। হয়তো আজকে একটু বেশি রুক্ষ ব্যবহার করে ফেলেছে সে তার ঠাকুরদার সাথে। শোনো, এই কি গো? স্ত্রীকে ডাকে অনিরুদ্ধ। কি? সাথী ঘুমোচ্ছিল। মাঝরাতে বরের ডাকে তার কৌতূহলের জায়গায় রাগ ধরে। জানে এই ডাকটার মানে কি। দেখো, আমি আজকে কিচ্ছু দিতে পারবো না। কিছু চেয়েছি তোমার কাছে? আমার কি চরিত্র অতই ঢিলে? চরিত্র কিরকম সেটা এই কমাসে ভালো করে বুঝে গিয়েছি। কি হয়েছে বলো? তা আমার কি শরীর খারাপ লাগতে পারে না? মোটেই না। শরীর খারাপ লাগলে তুমি নিজে ওষুধ নিয়ে খেতে জানো মশাই। কি হয়েছে এখন বলো? এই দেখো। মা, এটা কি? এটা আমার ঠাকুরদার পুরনো লাল বেনারসি। সুন্দর, ভীষণ সুন্দর। অনি, কোথায় পেলে? সকালবেলা যে আলমারিটা খুলতে চাইছিলে ওর মধ্যেই ছিল। টয়লেটে গিয়েছিলাম, ঠাকুরদা কি করছে দেখার জন্য ওনার ঘরে গিয়ে দেখি উনি ঘরে নেই। খুঁজতে খুঁজতে দেখি নিচের ঘরে, সেইখানে যেখানে উনি ঠাকুমার সঙ্গে নিভৃতে সময় কাটাতেন সেই ঘরে। আলমারির সামনে ঠাঁই দাঁড়িয়ে চোখের জল ফেলছে। খুব খারাপ লাগলো। বললাম ঘরে গিয়ে শুয়ে পড়ো। বাধ্য ছেলের মতো গিয়ে শুয়ে পড়লো। কিন্তু আমার পরে খারাপ লাগলো যে মনে হলো আমার ওইভাবে ওনাকে বলাটা উচিত হয়নি। তারপরে কি করলে? কি করলাম? দরজার শেকল তুলে দিয়ে শাড়িটাকে নিয়ে চলে এলাম তোমায় দেখানোর জন্য। ভীষণ সুন্দর, পরবো? হাট, কটা বাজে এখন? শাড়ি পরতে চাইছো? তোমার কি মাথা খারাপ নাকি? ধুর। সাথী পাশ ফিরে শুয়ে পড়ে। অনি শাড়িটাকে নিয়ে ওদের জন্য যে ঘরটা পরিষ্কার করা হয়েছিল সেই ঘরেও ছিল একটা মিনি আলমারি। তার ভেতরে রাখতে গিয়ে একটা ছোট্ট চিরকুট পায়, যেটা শাড়ির কাপড়ের ভাঁজে ছিল। ঠাকুরদার হাত থেকে শাড়িটা পরে যাওয়ার সময় চিরকুটটা সামান্য অংশটা বেরিয়েছিল। হাতে চিরকুটটা নিয়ে অস্পষ্ট আলো আধারিতে লেখাটা আবিষ্কার করার চেষ্টা করে অনিরুদ্ধ। সেখানে লেখা রয়েছে, আমাকে ক্ষমা করো। অনিরুদ্ধ বুঝতে পারলো কিছু একটা ভুল হয়েছে। ঠাকুমার শাড়িতে ক্ষমার কথা কেন লেখা? যতদূর জানে ঠাকুমা আত্মহত্যা করেছিল। তারপরে এই বাড়ি থেকে বাবাকে সরিয়ে দিয়েছিল ঠাকুরদা, এবং একে একে সমস্ত আত্মীয়রাও বিদায় নিয়েছিল। ঠাকুমার পুরনো স্মৃতি আগলে এত বছর থেকে গত বছর জোর করে অনি ওকে নিয়ে গিয়েছে। আর এই বছর স্ত্রীর আবদারে তাকে গ্রামের বাড়ি দেখাতে নিয়ে এসেছে। কিছু একটা ভুল হয়েছে সে বুঝতে পারে। ঠাকুরদার সমবয়সী একটি মানুষই গ্রামে রয়েছে, রামপ্রসাদ দাদু। তাকে জিজ্ঞেস করলে হতো না? গোটা রাত চিন্তার মধ্যে কাটে অনিরুদ্ধর। আর আলমারির ভেতরে লাল বেনারসিটা যেন চিৎকার করতে শুরু করে। সেটা অনিরুদ্ধর কানে বাজে। মনে হচ্ছে কেউ যেন চিৎকার করে গগন ভিতারি আওয়াজ করে বলছে, আমায় ক্ষমা করো, আমায় ক্ষমা করো।
আমায় মুক্তি দাও। কোথায় চললে? দরকার আছে। আমি যাব? তুমি যাবে কি? ঠাকুরদা এখনো ওঠেনি, ঠাকুরদার খেয়াল রেখো। আমি ঘন্টাখানেকের মধ্যে চলে আসবো। কোথায় যাচ্ছ বলো না। যাচ্ছি এখানে। শোনো, যেই মহিলা রান্না করে দেবার কথা চলে এসেছে, রান্নাও করছে। তুমি বরং গিয়ে একটু হাতাহাতি সাহায্য করো লক্ষ্মীটি। বাবা, এত রোমান্টিক কবে থেকে হলে? যাক কলা, হলেও দোষ, না হলেও দোষ। না না, আমি গেলাম। অনিরুদ্ধ সাত তাড়াতাড়ি তৈরি হয়ে বেরিয়ে যায়। সাথী আস্তে আস্তে ওঠে, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়। আলমারিটা খুলে নিজের পরনের জামা কাপড় বের করতে গিয়ে শাড়িটায় চোখ পড়ে। দিনের আলোয় শাড়ির ঔজ্জ্বল্য আরো বেশি চাকচিক্য। কত সুন্দর আভা ছড়িয়ে পড়েছে। সোনালি রূপালি অসংখ্য জরির কাজ, সূক্ষ্ম সূক্ষ্ম স্টোন বসানো। রামপ্রসাদ দাদু আছে? হ্যাঁ হ্যাঁ, কেন বাবু? একটা চায়ের দোকানে গিয়ে অনিরুদ্ধ জিজ্ঞেস করে। আসলে গত বছরও এসেছিলাম, উনি অসুস্থ ছিলেন, শুনেছিলাম নাকি আর বাঁচবে না। তা এখন পক্কাঘাতে পড়ে গিয়েছে মানুষটা, কথা বলতে পারে না, তবে আকার ইঙ্গিতে কিছু বোঝানোর চেষ্টা করে। নাত বউটা হয়েছে খুব ভালো, সেবা যত্ন করে বাঁচিয়ে রেখেছে। ওই তো ওর বাড়ি চলে যান। ধন্যবাদ। অনিরুদ্ধ হাঁটা পথেই রামপ্রসাদের বাড়ির দিকে রওনা হয়। রামপ্রসাদ দাদুর এককালীন বন্ধু ছিল। যখন আত্মহত্যা করেছিল ঠাকুমা, তখন এই রামপ্রসাদই সেই খবরটা দিয়ে ঠাকুরদাকে সামলেছিল। এইসব কথাগুলো অনিরুদ্ধ তার বাবার মুখ থেকে শুনেছে। নমস্কার। নমস্কার। রামপ্রসাদের ঘর থেকে তার জোয়ান নাত বউটা বেরিয়ে আসে। কাকে চাই? রামপ্রসাদ দাদু ভেতরে আছে, ঘুমোচ্ছে। কেন বলুন তো? না মানে কিছু কথা। আপনি গিয়ে বলুন আমি সুনীল চরণের নাতি। ভেতর থেকে কাশির খুক খুক শব্দ শোনা যায়। মাটির ঘর, ওপরে খড়ের ছাউনি, সামনের মেঝেটাও মাটির। লম্বা চৌহদ্দি ঘর, বেশ কয়েকটা রুম রয়েছে, তবে সবকটাই ছোট্ট ছোট্ট। বাইরে তার টাঙানো জামা কাপড়, ধানের গোলা, গরু মোষ মুরগি, মোটামুটি সম্পূর্ণ গ্রামীণ পরিবেশ। হাঁটুর ওপরে কাপড় তোলা বউটার, পায়ে রূপোর মল ঝমঝম করে বাজছে। আসি বলে ঘরের ভেতরে চলে গেল বউটা। খকখক করে কাশির শব্দ মানেই তাকে ডাকছে রমাচরণ। আপনাকে ডাকছে, ভেতরে যান। ভেতর থেকেই আপনার কথা শুনতে পেয়েছে। সুনীল চরণের নাতি বলেছেন না, ওই জন্য। আসলে ওনাকেও খুব ভালোবাসেন তো। দাদু আপনি যান। অমায়িক ব্যবহার বউটার। শব্দে মনে হচ্ছে তার পরিবার এবং সে নিজে কত সম্ভ্রান্ত পরিবারের সন্তান। মার্জিত কথা বলার ভঙ্গি এবং শরীরের আচরণ, কোথাও কোনো কলঙ্কের দাগ নেই। মাথা নিচু করে হ্যাঁ জানিয়ে অনিরুদ্ধ ঘরের ভেতর ঢোকে। বউটিও কাজ করার জন্য রান্নাঘরের দিকে চলে যায়। রামপ্রসাদের কাছে গিয়ে বসতেই বুঝতে পারে অনি ঠিক সাথীর মতোই যত্নবান মেয়েটা। বাঁচিয়ে রেখেছে পুরনো অস্তিত্বকে, ঠাকুরদাকে। মানুষ বৃদ্ধ হয়ে গেলেই পুরনো আসবাবের মতো হয়ে যায়। পুরনো আসবাবপত্র যেগুলো ঘরে মানানসই হয় না, বুড়ো মানুষগুলোও যেন ঠিক তাই। অথচ সেই আসবাবপত্রগুলোকে যদি রং করে আবার ঘরে সাজানো হয়, তাহলে সবটাই সুন্দর লাগে। বুড়ো মানুষগুলোকেও যদি সযত্নে রাখা যায়, তাহলে কত অভিজ্ঞতা, কত গল্পই না আমরা শুনতে পারি। কিন্তু আমরা তাই করি না। আমাদের কাছে বুড়ো মানুষ মানেই বোঝা, যাদের একটাই আশ্রম, বৃদ্ধাশ্রম। নমস্কার করে করজোর করতেই রামপ্রসাদ হাত জোর করে প্রত্যুত্তরে তাকে নমস্কার জানায়। ছুটতে গিয়ে অনি হাত দুটো ধরে বলে, আমার কাছে এমন করে আমাকে লজ্জা দিও না ঠাকুরদা। তোমার কাছে কতগুলো কথা জানতে আসলাম, তুমি কি বলতে পারবে? খ্যাক খ্যাক করে রামপ্রসাদ হ্যাঁ জানায়। বলো না। আচ্ছা বলছি, আমার আমার যে ঠাকুমা, ওনার মৃত্যুর আগের কোনো কথা তুমি আমায় বলতে পারো? প্রথমে চুপ হয়ে গিয়েছিল রমাপ্রসাদ, তারপরে সে বলে, জানি সুনীল চরণের বউকে খুব ভালোবাসতো। ওদের বিবাহ বার্ষিকী হয়েছিল কততম জানি না, তবে শহর থেকে একটা সুন্দর শাড়ি উপহার দিয়েছিল। ও, আমি সেই শাড়িটা পেয়েছি।
শাড়িটা টকটকে লাল হলে কি হবে? শাড়িটার কিছু কিছু জায়গায় আমার দেখে মনে হলো রক্তের দাগ। এটা কি সম্ভব? রমাপ্রসাদ ওরফে রামপ্রসাদ বলে, বাছা, ওই রাতটা ভয়ঙ্কর ছিল। পূর্ণিমার আলোয় শ্যামলী বৌদির কান্নার শব্দ আজও আমার কানে বাজে। আমরা কেউ বুঝতে পারিনি উনি কেন এমন করলো। কিন্তু ঠাকুরদা, আমার ঠাকুমার শাড়ির মধ্যে আমি একটা চিরকুট পেয়েছি, যেখানে লেখা আছে, আমায় ক্ষমা করো। এর মানে কি? রমাপ্রসাদ চুপ করে রইল খানিকক্ষণ, তারপরে বলল, সুনীল চরণের ছোট ভাই ছিল, খুব লোভী। সে জানতো বৌদির কাছে অনেক লুকোনো গুপ্ত ধন আছে, তার জন্যই বৌদিকে মেরে ফেলেছে সে। সুনীল চরণ পালের স্ত্রী শ্যামলীকে উপহার দেওয়া লাল বেনারসি শাড়িটা এক সময় ছিল এক রাজ পরিবারের দানবীর মহিলার। সেই মহিলার নাম ছিল রত্নাবতী। তিনি ছিলেন একজন দানশালী এবং সৎ নারী। রত্নাবতীর মৃত্যু হয়েছিল রহস্যজনকভাবে। মৃত্যুর আগ মুহূর্তে তিনি তার সমস্ত সোনার গয়না এবং মূল্যবান রত্ন লুকিয়ে রেখে গিয়েছিলেন শাড়ির মধ্যে সেলাই করে। রত্নাবতী বিশ্বাস করতেন যে ওই গুপ্তধনটি তার পরবর্তী প্রজন্মের জন্যে একটি আশীর্বাদ স্বরূপ। শাড়ির মধ্যে ছিল সোনার হার, একটা মোটা সোনার চেন যার ওপরে হিরে এবং পান্নার কাজ করা, জোড়া বালা সম্পূর্ণ হিরে দিয়ে মোড়া, 3 স্তরের মুক্তোর মালা যার প্রত্যেকটা মুক্তো বড় এবং ঝকঝকে, নানান রত্ন, সোনা, রূপা, পান্না, নীলা, রুবি এবং অন্যান্য মূল্যবান রত্ন, প্রাচীন ধর্মীয় পুঁথি যা নাকি অলৌকিক ক্ষমতা প্রদান করতে সক্ষম, তাহার সমস্ত মন্ত্র লেখা ছিল শাড়ির পাড়ে। আঁচলে নিপুণভাবে ওই গয়নাগুলো সেলাই করে রাখা। সরু সরু কারুকার্যে সোনা আর রূপার যে জড়ি, সেগুলো এমনভাবে সেলাই করা যে সাধারণ মানুষের কাছে সেগুলো শনাক্ত করা অসম্ভব। শাড়ির আঁচলেই লুকিয়ে রাখা ছিল সেই প্রাচীন পুঁথিটির সমস্ত অক্ষরগুলো। শ্যামলী যখন শাড়িটা পরেছিল তখন সে বুঝতে পেরেছিল এই শাড়ি শুধু সুন্দর শাড়িই নয়, বরং এর ভেতরে বড় সম্পদ লুকোনো। কিন্তু মৃত্যুর পরই এই শাড়িটা অভিশপ্ত হয়ে ওঠে। গুপ্তধনের কথা জেনে গিয়েছিল সুনীল চরণের ছোট ভাই, তাকে হত্যা করে আর ওই শাড়িটাকে চুরি করার চেষ্টা করে। কিন্তু আমার ঠাকুমা কি করে জানতে পেরেছিল গুপ্তধনের কথা? আর রত্নাবতীর সম্পদ যে শাড়ির মধ্যে লুকোনো? কি বলছো বাচ্চা? কেন জানতে পারবে না? তোমার ঠাকুমা শিক্ষিতা ছিলেন। শাড়িটা পরার পরেই সেই মন্ত্রগুলোকে সে যোগ করে পড়তে শুরু করে। তারপরে বুঝতে পারে সে তো পুরোহিতের মেয়ে ছিল না। বশীকরণ মন্ত্র থেকে শুরু করে ডাকিনী, যোগিনী, সমস্ত কিছু, এমনকি গয়নাগুলোকেও সে একটু একটু করে আবিষ্কার করেছিল। সত্যি কথা কাকে বলে সুনীল চরণ তখন বাড়ি ছিল না। বিশ্বস্ত ভেবেছিল নিজের 15 বছর বয়সী দেওরকে, যাকে খাইয়ে পড়িয়ে সে বড় করছিল। তাকে সব কথা বলতেই সেই রাতেই আত্মহত্যা করে সে আত্মহত্যা না করলে যে ওই শাড়িটাকে বাঁচাতে পারতো না। যে করেই হোক ওই শাড়ি চুরি হতো, কিন্তু তোমার ঠাকুমা চেয়েছিল যোগ্য উত্তরাধিকারীর হাতেই ওই শাড়ি যেন যায়। বিশেষ করে রত্নাবলীও মৃত্যুবরণ করেছিল ওই শাড়িটাকে বাঁচাতে গিয়েই। অনিরুদ্ধ বলে, তাহলে ওই শাড়িটা যদি সঠিক উত্তরাধিকারীর হাতে পড়ে তাহলে তার কোনো ক্ষতি হবে না। আর যদি কোনো লোভী হিংস্র মানুষের হাতে পড়ে, যে শাড়িটাকে ধরেই বুঝতে পারবে এর মধ্যে গুপ্ত ধন লুকানো আছে, তাহলে কি হবে রামপ্রসাদ ঠাকুরদা? তাহলে তো বুঝতেই পারছ, ওই শাড়ি নিজের গলায় পেঁচিয়ে সে আত্মহত্যা করবে। অনিরুদ্ধ ছুটতে শুরু করে, কারণ সে তার বেডরুমে শাড়িটা রেখে এসেছে। যতদূর সম্ভব জানে সাথী ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে আলমারি খুলেই নিজের পোশাকপত্র বের করবে। অমন সময় যদি কোনো রকম ভাবে শাড়িটা ওর হাতে এসে পড়ে তাহলে তো সব শেষ।
বাড়িতে পৌঁছাতে গিয়ে আজকে কেমন যেন বেলা গড়িয়ে যাচ্ছে অনিরুদ্ধর। কাছেই বাড়ি, অথচ দেখে মনে হচ্ছে কয়েক শত ক্রোশ দূরে। পথ কিছুতেই শেষ হয় না। এদিকে এদিকে বাড়ির সামনে পৌঁছাতেই লোকজনের জটলা পাটলা দেখে আরো বেশি ভয় হয়। তখন প্রায় বিকেল গড়িয়ে সন্ধে। কখন যে দুপুর গড়িয়ে গেল, নাকি একই রাস্তা দিয়ে অনিরুদ্ধ বারবার ঘুরল, কিছুই বুঝতে পারছে না। দেখি দেখি, সরুন সরুন সরুন। হে কি অনি বাবা, কেমন আছো বাবা? ভালো। আপনারা এখানে কি ব্যাপার? ও বাবা, তোমার দাদুই যে ডাকলেন। দাদু? ঠাকুরদা? হ্যাঁ হ্যাঁ, বললেন কি একটা দেখাবেন। বুঝতে পারছে না অনিরুদ্ধ ঠাকুরদা আবার কি জন্য ডেকেছে। দেখি, আমাকে ভেতরে যেতে দিন। সাথী, সাথী! অনেকবার ডাকে অনিরুদ্ধ, কিন্তু সাথীর কোনো সাড়া শব্দ না পেয়ে তার মনটা আরো বেশি বিচলিত হয়ে ওঠে। আরে সরুন না, একটু ভেতরে ঢুকতে দিন। অনিরুদ্ধ ঢুকতেই যাবে এমন সময় দেখে দরজার সামনে সাথী দাঁড়িয়ে, পরনে তার সেই টকটকে লাল বেনারসি, যাকে দেখতে এখন সম্পূর্ণ ঠাকুমা শ্যামলী দেবীর মতো লাগছে। কপালে বড় সিঁদুরের টিপ, মাথা ভর্তি সিঁথিতে সিঁদুর, গায়ে জড়োয়ার সোনার গয়না, আর তার মধ্যে অপরূপ সুন্দর লাল বেনারসির চাকচিক্য পূর্ণ আভায় মিলিয়ে যাচ্ছে তার সমস্ত শরীরের কোনায় কোনায়। হে কি, ওটা খোলো সাথী, সাথী ওটা খোলো। সাথীর মুখ থেকে কোনো কথা বেরোয় না। সে সন্দিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে এখন অনিরুদ্ধর চোখের সঙ্গে। অনিরুদ্ধ ভ্যাবলার মতো দাঁড়িয়ে, ঠাকুরদা পাশে বসে রয়েছেন। টুকটাক মানুষজন সামনে জড়ো হয়ে বসে জিজ্ঞেস করলেন, তুমি চেঁচাচ্ছ কেন দাদু ভাই? ও যেটা করেছে একদম ঠিক করেছে। নাচবো? নাও, তোমার কাজ এবার শুরু করো। শাড়ি থেকে একটা একটা করে মতি আর সোনার জড়ি টান মেরে খুলতে শুরু করে সাথী, আর সেগুলোকে ছড়িয়ে দিতে থাকে গ্রামবাসীদের মাঝে। কথাটা রটে যেতেই অল্প সংখ্যক মানুষের থেকে বেশি সংখ্যক মানুষের ভিড় হতে শুরু করে। প্রত্যেকেই সোনার লোভে ছুটে আসে। রূপোর জড়ি, সোনার লোভ, সোনার বালা, সোনার হার সব টুকরো টুকরো করে বিছিয়ে দিচ্ছে সাথী প্রত্যেকটা মানুষের কাছে। আর সকলে মিলে জোরে জোরে বাহবা দিচ্ছে এবং আশীর্বাদ করছে সাথীকে। অনিরুদ্ধ দেখতে পাচ্ছে সাথীর চোখে মুখে এক অদ্ভুত হিংস্রতা, যা ফুটে উঠেছে বর্তমানে ওর ঠাকুরদার চোখে মুখেও। মানুষটা তো এমন ছিল না, এমন কেন করছে? এই, তোমরা এসব গয়নাগাটি নিও না, এগুলো অভিশপ্ত, ফেলো ফেলো। কিন্তু কে শোনে কার কথা? ওরা প্রত্যেকে ওগুলোকে কুড়িয়ে আরো করাচ্ছে এবং কেউ কেউ বলছে, আরো দে মা, আরো দে, এতে কি আর হয়? সাথী তার দিকে তাকিয়ে কেমন করে যেন হাসছে আর গয়নাগুলো ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে। কয়েক মুহূর্তের মধ্যেই শাড়িটা সম্পূর্ণ পরিষ্কার হয়ে যায়। সাথী শাড়িটা গায়ে জড়িয়েই অন্দরমহলের ভেতরের ঘরে প্রবেশ করে দরজাটা বন্ধ করে দেয়। অনিরুদ্ধ চুপ করে বসে পড়ে গাছের নিচে। ঠাকুরদা বলে, মুক্ত, আমার শ্যামলী মুক্ত, মুক্ত হয়েছে সে। মরার আগে সে চেয়েছিল এই গ্রামবাসীদেরকে সাহায্য করতে। পারেনি। আমার ভাই তাকে মরতে বাধ্য করে, আর এই শাড়িটাকে রক্ষা করার জন্যই সে আত্মহত্যা করে। এখন যার সম্পদ সে ফিরে পেয়েছে, সব গয়না বিকিয়ে দিয়েছে। আমার শ্যামলী মুক্ত। দাদু ভাই, তোমার বউ সেই উত্তরাধিকারী, রানী রত্নাবতীর। শাড়িটা আমি এক মিউজিয়াম থেকে কিনে এনেছিলাম। শাড়িটা বহু পুরনো, তৎকালীন মূল্যে আমি 1100 টাকায় এটা কিনে আনি। জানতাম এটার দাম লক্ষাধিক টাকারও বেশি, কিন্তু কখনো খুঁজে পাইনি এর আসল বৈশিষ্ট্যটা। যদি না নাতবউ আমাকে সকালবেলা ডেকে ঘুম থেকে জোর করে তুলে আমায় সেই মন্ত্রগুলো পড়ে শোনাতো আর দেখাতো। ধন্যী নাতবউ, ধন্যী তুমি, দম্মি। হঠাৎ ঘরে জোরে কিছু একটা পড়ার শব্দে ছুটতে যায় অনি। দরজা খোলো সাথী, দরজা খোলো সাথী। দরজা খোলে না সাথী। গ্রামের কয়েকজন সন্ডাগুন্ডাকে ডেকে দরজা ভাঙা হয়।
আবিষ্কার হয় সাথীর দেহটা পুরনো কাঠের আলমারির নিচে পিষে গিয়ে একেবারে পিষ্ট হয়ে গিয়েছে। শাড়ির মধ্যে লেগে রয়েছে অসংখ্য রক্ত। লাল শাড়িটা সাথীর শরীরে টকটকে লাল রক্তের রঙে আরো বেশি রাঙা। শাড়ির আঁচলের কাছে চিকচিক করছে সেই ডাকিনী যোগিনীর পুরনো মন্ত্রটা, যার অর্থই হলো সাথীর মধ্যেও লোভ প্রবেশ করেছিল। আর সেই লোভের জন্যই শাড়ির আঁচলের মাঝখানে রাখা নীল রঙের সেই দামি পাথরটা নিজের হাতের মুঠোয় লুকিয়ে রেখেছিল সাথী। শাস্তি এই লাল বেনারসি নিজেই দিয়েছে। সাথী শাড়িটা খুলে বেনারসিটাকে আলমারির মধ্যে রাখতে যেতেই তক্ষুনি আলমারিটা তার সমস্ত পাশবিক শক্তি এবং শাড়িটা তার অভিশাপ নিয়ে সাথীকে জড়িয়ে ধরে নিজের সঙ্গে, এবং দস্তাদস্তির চোটে পুরনো শক্ত কাঠের আসবাবপত্র ওই আলমারির তলায় পড়ে গিয়ে সাথীর নিঃশ্বাসটা বেরিয়ে যায়। এদিকে আলমারির ভেতরে আর কোনো আসবাবপত্র ছিল না। পরের দিন সাথীর শরীরটা পুলিশ এসে নিয়ে যায়। অনিরুদ্ধকে থানায় যেতে বলা হয়েছে, সুনীল চরণকেও। গ্রামবাসীরা সকলে সাথীকে ধন্যি ধন্যি করছে। কেউ কেউ বলছে অমন বৌমা হয় না, একদিনের জন্য এসে আমাদের অভাব দূর করে গেলে, সে কিনা অমন করে মরলে। হ্যাঁ, সকলে কাঁদছে সাথীর জন্য, কিন্তু অনি জানে এক এক করে গ্রামবাসীরা সকলে মরবে, এই গ্রামটাও শ্মশান হয়ে যাবে। লাল বেনারসি শাড়ির বৈশিষ্ট্যই ছিল নির্লোভ মানুষের হাতে যাওয়া, কিন্তু এরা প্রত্যেকেই এখন লোভী, সোনা গয়না টাকা পয়সার লোভে লোভী। বেনারসি শাড়িটা একে একে প্রত্যেকের কাছে এসে প্রত্যেককে গ্রাস করে খাবে, কারণ সাথীর মৃত্যুর পরে লাল বেনারসিটা তার টকটকে লাল রক্তের ধারা পেয়ে আয়নাতে নিজেকে আরো বেশি লাল দেখে রক্ত খাওয়ার লোভ যে বাড়িয়ে তুলেছে, ওই ডাকিনী মন্ত্রেই তো তার স্পষ্টতা লেখা। একবার রক্ত পেলে সে আর সোনা গয়না চায় না, তখন তার পিপাসা মেটানোর জন্য দরকার হয় টাটকা নারীর রক্তের। আর অনিরুদ্ধ জানে মেয়ে মানুষের ভেতর থেকে শাড়ি গয়না মণি মাণিক্যের লোভ কোনো জন্মে কেউ ঘোচাতে পারবে না। এদেরকে যতই দাও না কেন, এদের লোভ ততই থাকে। কেমন লেগেছে আজকের নিবেদন? কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আগামীকাল অন্য আরও একটি ভিন্ন স্বাদের ভিন্ন আঙ্গিকের গল্পের সাথে। বন্ধুরা, আমি প্রতিলিপিতে প্রতিদিন গল্প আপলোড করি, চাইলে আপনারা সেখান থেকেও আমার লেখা গল্প পড়তে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। দেখা হবে আগামীকাল খুব শিগগিরই। সকলের শারীরিক সুস্থতা কামনা করি। শুভরাত্রি।